বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সুজন মাহমুদ। পরিকল্পিতভাবে বড় বড় অপরাধ অপকর্ম করতেই অপরাধীরা কখনো কখনো ঘটিয়ে থাকে কিছু ছোট অপরাধ, যে অপরাধকে আমরা খালি চোখে খুব স্বাভাবিক কিংবা ছোট ঘটনা হিসেবে দেখলেও আসলে এর পিছনেই লুকিয়ে থাকে অনেক বড় বড় অপরাধের সূত্র। দর্শক, আজ আমরা তুলে ধরব এমন কিছু ঘটনা যাতে চোখ কপালে উঠবে যে কারোরই। শুরুতেই সম্প্রতি ঘটে যাওয়া রাজধানীতে ভয়ঙ্কর এক ছিনতাইয়ের গল্প শোনাতে চাই আপনাদের। মাত্র ২০ সেকেন্ডে মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি ছিনতাই করে এই চক্রের সদস্যরা। ঘটনাটি গত ৮ মার্চ রাত ৮টায়। টেস্ট ড্রাইভ বা পরীক্ষামূলকভাবে গাড়ি চালিয়ে দেখার কথা বলে রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচ থেকে অনেকটা ফিল্মি স্টাইলেই ঘটনাটি ঘটান তারা। গাড়ির দাম ৮৫ লাখ টাকা। এত অল্প সময়ে কিভাবে গাড়িটি ছিনতাই হলো সে গল্প শুনতে চাই আমরাও। এজন্য যেতে হবে গাড়িটির বিক্রয় প্রতিনিধি, যার মাথায় অস্ত্র ঠেকানো হয়েছিল সেই পিয়ালের কাছে। এ যেন সিনেমার কল্প কাহিনীকেও হার মানায়। টয়োটা হ্যারিয়ার ব্র্যান্ডের দামি গাড়ি, সময় মাত্র ২০ সেকেন্ড। এর মধ্যেই বিক্রেতাকে অবাক করে আসল রূপে ফেরেন ছিনতাইকারীরা। চোখের সামনেই মুহূর্তেই দামি এই গাড়িটি হারিয়ে হতভম্ব বিক্রেতা পিয়াল। ২০ সেকেন্ডের ভিতরে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি নিয়ে যাবে, এরকম অনুভূতি আমার কোনো সময় ছিল না, বা এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে কোনো দিনও হয় নাই। আমিও বিষয়টা অবাক হয়ে গেছি। আসলে ভাই, যখন অস্ত্রটা আমার মাথায় ঠেকানো হয়েছে তখন আমি এক পর্যায়ে বাধ্য হয়েছি নামতে। খুব বেশি রাতও নয়, ঠিক সন্ধ্যার পর, সেটাও আবার রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকা শাহবাগ। তারপরও এমন ব্যস্ততম ও জনসমাগমপূর্ণ একটি এলাকায় কিভাবে ঘটানো হলো ছিনতাইয়ের মতো ঘটনা? ভয়ঙ্কর সেই গল্পের পুরোটাই শুনতে চাই আমরা। শুধু যে গাড়ি হারিয়েছেন তা নয়, কোনো মতে জীবনও রক্ষা পেয়েছেন তিনি। শাহবাগটা সিগন্যালটা পার হয়ে আসলে তখন তারাবির সময় ছিল, রাস্তা টোটালি ফাঁকা ছিল। তো আমাকে গাড়ি জোরে টান দিয়েই মেট্রো রেলের একটা নিচে অন্ধকার জায়গা আছে আপনার, যেখানে লিফট দিয়ে আর কি মানুষ ওঠে, তার একটু আগেই ওখানে বাম পাশে সিগন্যাল দিয়ে সে গাড়ি ইন্ডিকেটার দিয়ে চাপাইছে। মাজার থেকে সঙ্গে সঙ্গে একটা পিস্তল বার করে মানে সামনেই লোড দিয়ে আমার মাথায় ধরে বললো, আপনি একটা টু শব্দ করবেন না, আপনি নেমে যাবেন। আমিও অবাক হয়ে গেছি যে ভাই আপনি কি করতেছেন। সে আমাকে ডিরেক্ট বললো, আপনি যদি কথা বলেন আপনাকে মেরে আমি আমার সাথে নিয়ে যাব, আপনি যদি না নামেন। তখন ভাই আমি নামতে বাধ্য হই। যেভাবে ঘটনার শুরু, ৭ মার্চ বিকেল ৫:৩০। অজ্ঞাত এক ব্যক্তি হুইল ডিলসের কর্ণধার গাড়ির ব্যবসায়ী মাসুর নাইরকে ফোন করেন। তাকে জানানো হয় এসইউভি বা একটা জিপ টাইপের ভালো গাড়ি কিনতে চান। কথাবার্তার এক পর্যায়ে ওই ব্যক্তিকে নাইর তার পরিবার গার্ডেন টাওয়ারের বাসার গ্যারেজে গাড়ি দেখতে যেতে বলেন। একদিন পর ৮ মার্চ রাত ৮:৩০টার দিকে ওই ব্যক্তি নাইরের পরিবারের বাসার গ্যারেজে আসেন। এ সময় গাড়িটির বিষয়ে জানতে ওই ক্রেতা সেজে আসা ব্যক্তিকে যোগাযোগ করতে বলা হয় চাচাতো ভাই পিয়ালের সাথে। পরিবারের যে মোড়টা আছে আপনার, ওখান থেকে দুইজন ওঠে। তো ওনারাও মাস্ক পরা ছিল, আর ওনারা মেবি ওখানে ছিল ৩ জন। একজন গাড়িতে ওঠে নাই, বাকি ২ জন উঠছে। আর ওখানে আমরা ২০ সেকেন্ডের বেশি টাইম নেই, তাড়াহুড়া করে উঠাইছি। ইভেন সে বলছিল যে তার সাথে তার কলিগ আসছে, যে একটু গাড়ি সম্পর্কে ভালো বোঝে। এতে কাস্টমারের সাথে যারা গাড়ি বোঝে, এরকম কলিগ বা ভাই ব্রাদার থাকলে আসেই। এবার টেস্ট ড্রাইভ বা পরীক্ষামূলকভাবে গাড়িটি চালিয়ে দেখতে চান ক্রেতা। সেই অনুযায়ী পরিবারের গ্যারেজ থেকে রাত ৮:০৫ দিকে গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। সাথে ছিলেন পিয়ালো। পথে সহকর্মী পরিচয় দিয়ে আরও ২ জন ওঠেন গাড়িতে। শাহবাগ মেট্রো রেলের নিচে অন্ধকার স্থানে গাড়ি থামিয়ে পিয়ালের মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়িটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী চক্র। কোনো কুল কিনারা না পেয়ে একটি মোটরসাইকেলের সাহায্য নিয়ে গাড়িটির পিছু নেন পিয়াল। এক পর্যায়ে গাড়িটা নিয়ে যাওয়ার পরে যখন ভিআইপি রোডে, মিন্টু রোডে ঢোকে, মানে সে অলরেডি বাম পাশে গাড়ি ইউটার্ন নিবে, এমত অবস্থায় আমি একটা বাইকটা পাই। কিন্তু আসলে বাইক নিয়ে তো ধরা সম্ভব না, কারণ টোটাল রাস্তাটাই ফাঁকা ছিল। তো ওনাকে আমি সিটি তেল পাম্প
পর্যন্ত আর কি, মানে আমি তখন ফ্লাইওভারের আগেই, উনি পার হয়ে গেছে, উনি হয়তো ওখানে তেল নিয়েছে, আর বেশি পরিমাণেও তেল নেননি, কারণ আমার ওনার থেকে ডিস্টেন্স অতটাও মানে টাইমলি ছিল না, কারণ উনি মিন্টু রোডে ঢোকার মুখেই আমি একটা বাইক পেয়েছি, তো আমি সাহায্য চেয়ে আমি সেই বাইকে উঠেই গেছি। চক্রের সদস্য যখন গাড়ি দেখতে আসেন তখন তাকে দেখে নাকি ভদ্রলোকই মনে হয়েছিল। বিষয়টা জানান ওই গ্যারেজেরই থাকা অন্য এক গাড়ি চালক। দেখলাম যে চালাইলো, আমি গাড়ি কিনবো, গাড়িতে আইয়া দেখলাম যে কয় গাড়ি লইয়া গেছে, গাড়ির পিস্তল থেকে শাহবাগতে গাড়ি নিয়ে গেছে। মানে হ্যান্ডসামের মানে কত 30, 32, 28 এরকম হবে, এর মধ্যেই হবে বস। না সন্দেহ কম না, গাড়ি কিনতে হয় তো কত কাস্টমার আসে যায়, আমরা আমরা দেখি। মুহূর্তেই এত দামি একটি গাড়ি হারিয়ে যখন দিশেহারা, ঠিক তখনই ছিনতাইকারীদের ফোন থেকে আসে একটি সান্ত্বনা বার্তা। গাড়ির ক্রেতা সেজে যোগাযোগকারীর সেই নম্বর থেকে খুদে বার্তা দেয় গাড়িটির মালিক মাসরুর নঈরকে। এটা কি কাটা ঘায়ে নুনের ছিটা, নাকি ভূতের মুখে রাম নাম? যাই হোক না কেন, আমরা দেখতে চাই কি ছিল সেই খুদে বার্তায়। ছিনতাইকারী একদিকে প্রকাশ্যেই ছিনতাই করছে, আরেকদিকে বিক্রেতাকে সান্ত্বনাও দিচ্ছে। অবাক হয়েছেন? তাই তো, আমরাও অবাকই হয়েছিলাম। তবে সেই জটও আমরা খুলতে চাই, একই সাথে নজর দিতে চাই ঘটনাস্থল এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার দিকেও। অবিশ্বাস্য হলেও সত্য, এ যেন ভূতের মুখে রাম নাম। শুনতে চাকভাঙ্গা মধুর মতো হলেও সর্বোচ্চ হারানো ব্যক্তিকে কিছুটা সান্ত্বনা দেয়ার বার্তা মাত্র। ছিনতাইয়ের ঘণ্টাখানিক পর গাড়ির মালিকের হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে ছিনতাইকারীরা। গাড়ির মালিক এটাকে অবশ্য অলৌকিক কাণ্ড ভাবলেও পরে দেখে অন্য ঘটনা। সান্ত্বনার মাঝে লুকিয়ে থাকা এক সিম্পল থ্রেট। এ ঘটনায় মামলা করতে নিষেধ করেন সেই ছিনতাইকারীরা। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাই সংক্রান্ত কোনো পোস্ট না করতেও সতর্ক করেন তারা। আরেক বার্তায় ছিনতাইকারীরা জানায়, ভাই গাড়ি পেয়ে যাবেন, এজন্য 7 দিন সময় লাগবে। ডিবিতে আমরা শিফট করব, তো এটা আমার ইচ্ছা ছিল, কারণ এখানে বাংলাদেশ পুলিশ, আমি যতটুকু জেনেছি যে বাংলাদেশের পুলিশদের কাছে এনাফ রিসোর্সেস নাই টু ক্যাপচার দিস সর্ট অফ ক্রিমিনালস। তো কেন নাই সেই কোশ্চেন আসলে যাওয়ার দরকার নাই আমার। এবার একটু ধাক্কা লাগলো, তাই না? 7 দিন পর গাড়ি পাওয়া যাবে, তার মানে কি? এই প্রশ্ন উঠেছে আমাদের মনেও। এবার হয়তোবা বেরিয়ে আসবে ঘটনার আড়ালের ঘটনা। এটা কি শুধুই ছিনতাই, নাকি ঘটতে যাচ্ছে আরও বড় কিছু? সেটিও খুঁজবো আমরা। এর আগে একটু যাওয়া যাক আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন হুইল ডিলসের কর্ণধার মাসরুর নঈর। একবারে ক্লুলেস থানা, যে কী করা উচিত। বসেন, সেরেস্তার কাছে যান, আমি মামলা করব, মামলা হচ্ছে না, তখন এটা অভিযোগ হিসেবে নিতে যাচ্ছে, কোনোভাবেই মামলা পরে হবে, যে ভাই আমি মামলা করব। অস্ত্রটা আসল বা নকল এই নিয়ে একটা ব্যাপার উঠলো। আমি একটা ব্যবসায়ী হিসেবে আমি অস্ত্র দেখা, নাড়াচাড়া করে, এটা আমার রেগুলার কোনো কাজ হতেই পারে না। তো একটা মানুষ যদি অস্ত্র বের করে, সেটা আসল খেলনা পিস্তলও যদি বের করে, আমি পিস্তল দেখলে আমি ভয়ে শেষ হয়ে যাব, আমি গাড়ি ছেড়ে দিন যান বাঁচাইতে ব্যস্ত হয়ে যাব। তো এখানে অস্ত্র আসল নকল এটা নিয়ে আপনারা কী জন্য কোশ্চেন করতেছেন এটা আমার জানা নাই। আর ওয়্যারলেস করা না করা নিয়ে কিন্তু একটা মিথ্যা কথা বলা হয়েছে আমাদেরকে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে ক্রাইম অ্যান্ড করাপশন টিম শাহবাগ থানায়। থানা থেকে জানানো হয় এই মামলা নিয়ে কথা বলতে হবে ডিএমপির ডিসি মিডিয়ার সাথে। শাহবাগ থানার কথা মতো এবার টিম ক্রাইম অ্যান্ড করাপশন ডিএমপির মিডিয়া সেন্টারে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে অভিযান চলমান ও খুব দ্রুতই ছিনতাই হওয়া গাড়িটি পাওয়া যেতে পারে বলে আশ্বস্ত করেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। 9 মার্চ রাত 8:30টার দিকে, অনুমান 8:30টার দিকে শাহবাগ যে মেট্রো স্টেশনের নিচ থেকে টেস্ট ড্রাইভের কথা বলে একটা গাড়ি ছিনতাই হয়, এবং ইতিমধ্যে এই ঘটনার উপর ভিত্তি করে 3 জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং উক্ত গাড়ি উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ একযোগে কাজ করছে। আশা করি খুব দ্রুততম সময়ে ঘটনার রহস্য উদ্ঘাটন আমরা সক্ষম হব। পুলিশের বক্তব্য, অবশ্য খুব দ্রুতই উদ্ধার হবে গাড়ি। তবে এরই মধ্যে ক্রাইম অ্যান্ড করাপশন টিমের হাতে আসে এমন এক তথ্য যা শুনলে
চমকে উঠবেন আপনিও। কি সেই তথ্য? সে বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের যেতে হবে আরেকজন গাড়ি বিক্রেতার কাছে। নম্বর প্লেট, কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ছিনতাই করেন কারা, আর সেসব দিয়ে কি করেন তারা, এর একটি ধারণাও দিলেন আমাদের রাজধানীর কাকরাইলে কবির অটো লিমিটেডের কর্ণধার কাউসার হামিদ। এ সময় তার নিজের সাথে ঘটে যাওয়া দুইটি ভয়ঙ্কর ঘটনার বর্ণনাও শুনে আসা যাক। কাউসার হামিদ দীর্ঘদিন থেকে এই গাড়ির ব্যবসার সাথে জড়িত। হঠাৎ একদিন তার গ্যারেজ থেকেই চুরি হয়ে যায় একটি গাড়ি। পরে মামলাও করেন তিনি, তবে কোনো লাভই হয়নি তার। এমন অবস্থায় চুরির প্রায় 1.5 মাস পর এক অজ্ঞাত নাম্বার থেকে কল আসে তার মোবাইলে। জানানো হয় গাড়িটি নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসতে। গ্যারেজ থেকে রাতে আমাকে ফোন করলো 6টা সাড়ে 6টা থেকে, যে স্যার আমার এখান থেকে আপনার গাড়িটা স্যার চুরি হয়ে গেছে। প্রায় 1.5 মাসের মতো, এরকম 1.5 মাস পরে এক লোক ফোন করলো, বললো যে আপনার কি কোনো গাড়ি চুরি হয়েছে কিনা। তখন হ্যাঁ, আমার একটা গাড়ি চুরি হয়েছে। সে আমাকে লোকেশন দিল যে এই গাড়িটা নারায়ণগঞ্জে সুং মার্কেট কিংবা সুং গার্ডেন এরকম কিছু একটা জায়গা আছে, ওইখানে আছে, আপনি গাড়িটা এখানে আসলে নিতে পারবেন। ওই গাড়িটা গত 3 দিন আগে নাকি ওখানে রাতে কেউ একজন রেখে গেছে। তো রাতে 2টা 3টা এরকম বলতেছিল তারা আনুমানিক। ওই সময় কেউ দুইজন লোক আসছে গাড়িটা নিতে। তো যখন নিতে আসে তখন তারা বলছে না, এই গাড়িটা এখান থেকে নেওয়া যাবে না আমার মালিকের সাথে কথা না বলে। তো এই সময় এক কথায় দুই কথায় তাদেরকে একটা ছুরি দিয়ে স্টেপ করছে যে গাড়িটা নিতে আসে এক দারোয়ানকে। আশেপাশে তাদের আরও কিছু দারোয়ান ছিল যারা নাইট গার্ড, তারা এসে ওই লোকদেরকে ধরতে পারে, তাদের সাথে হাতাহাতি হয়েছে, ওই লোকগুলি পালাই গেছে। তো আমাদের বাকি ডিবির ভাইরা অলরেডি খবর নিয়ে ফেলছে। তখন ওই পুলিশও চলে আসলে এই সময় আমরা তখন চাকা লাগায় চাবি দিয়ে স্টার্ট দিয়ে আমরা ডিবি অফিসে নিয়ে আসি। তো এখানে আসার পরে যেটা দেখছি, গাড়ির পিছনে চাপাটি ছিল, চাইনিজ চাপাটি টাইপের, খুবই ধারালো, এবং ব্যাগডালাতে রক্ত মাখা ছিল, তারপরে সিটেও রক্ত ছিল। আমাদের যেটা ধারণা হয়েছে ডিবি সহ যে এটা নিয়ে তারা কোনো অকারেন্স করছে। আশ্চর্য ব্যাপার, আমরা দেখলাম এই গাড়িটার মাইলেজ আমাদের কাছে ছিল তখন 37,000। আমরা জাপান থেকে যখন ইম্পোর্ট করছি, গাড়িটা 1.5 মাসে প্রায় 15,000-এর উপরে চলছে। এটা দেখে আমার কাছে যেটা মনে হলো, এই গাড়িগুলি তারা আসলে চুরি করে অকারেন্সের জন্য। নম্বর প্লেট ছাড়া দামি গাড়ি ছিনতাই বা চুরি হওয়ার পর কারা ব্যবহার করেন তার একটি ধারণাও হয়তোবা পাওয়া গেল। তবে প্রশ্ন হলো, একই নম্বর প্লেটে 2টি গাড়ি চলে কিভাবে? রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা বিআরটি থেকে চেক করলাম, দেখলাম এটা এক মহিলার নামে একটা ফিল্ডার গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে, একই কালার, ব্লু কালার। আমার গাড়িটা ছিল ব্লু, বিআরটি থেকে ফিল্ডার একটা রেজিস্ট্রেশন হয়েছে, ওটাও ব্লু, বাট ওটা একজন মহিলার নামে। তো তারপর আমরা একটা থানায় জিডি করলাম, প্রথমে জিডি করে এটা ডিবিতে ট্রান্সফার করলাম। করে ডিবিতে আমরা বললাম যে আমরা ধারণা করতেছি ওনার বাসা এটা, লোকেশন এটা, বাট এখানে একটা রেজিস্ট্রেশন করা গাড়ি আছে যেটাতে অন্য নাম্বার লাগানো। তো ডিবি আমাকে প্রথমে বললো যে আপনি আরেকটু কনফার্ম হন যে এই গাড়িটাই আপনার কিনা। তারপরে এটা আমরা আরেকটু এটাতে সময় দিলাম এবং দিয়ে আমরা চেসিস নাম্বার দিয়ে দেখলাম যে আসলে ওই গাড়িটাই আমাদের। তারপরে ডিবি সহ আমরা গেলাম, ওখানে যাওয়ার পর ওই ভদ্রলোকের সাথে হয়তো বা কারো সম্পর্ক ছিল, সিনিয়র কোনো অফিসার কোনো এক জায়গাতে হবে, সে আমাদেরকে প্রথমে প্রেশার দিল কেন আমরা ওখানে গেছি, চার্জ করছে। আমরা যখন তারপরে তাদেরকে বললাম যে না এটাই আমাদের গাড়ি এবং আমরা এটা রিকনফার্ম হয়ে আসছি, তারপরে তারা আমাদেরকে হেল্প করছে অবশ্য। পরে আমরা গাড়িটা চেসিস নাম্বার মিলিয়ে দেখলাম যে আমাদের গাড়ি ওইটাই। রাজধানীর ডেমরার জান্নাত কার হাউজ এই প্রতিষ্ঠানের মালিক আলী আহমেদ। তার কাছ থেকে গাড়ি কিনে বিপাকে পড়েছেন কায়ুম নামের একজন। কেনার 6 মাস পর ঢাকার ডিবি অফিস থেকে কায়ুমকে জানানো হয় তিনি যে গাড়ি ব্যবহার করছেন সেটি নাকি চোরাই গাড়ি। যেন মাথায় হাত কায়ুমের। তা আমি তখন ওনাকে বলি যে আমার কাগজটা সব বিআরটিতে জমা দিছি, আমাকে 2 দিন সময় দেন। তখন আমি 2 দিন পরে তখন আমি ফোন রেখে আলীকে ফোন দিই যে আলী আহমদ ভাই, আপনি এই ব্যাপার গাড়ির নামে নাকি ঝামেলা আছে, এই গাড়ি নাকি কাগজপত্র ঠিক নাই। তখন উনি বলে হ্যাঁ আমি ডিবি অফিসে গেছিলাম, আমাকে ধরে নিছিল, আপনার নাম্বারটা আমি দিচ্ছি। তো এই বলে তখন আমি বলি ভাই তাহলে এক কাজ করেন, আপনার এই ভেজালকে তো গাড়ি আমি নিব না, আপনার গাড়ি আপনি ফেরত নিয়ে নেন, আমার টাকা আমাকে দিয়ে দেন। আলীর বিরুদ্ধে অভিযোগ করে কায়ুম জানান কোনো ডিবি পুলিশ নয়, আলীর লোকজনই নাকি ডিবি সেজে গাড়িটি নিয়েছে তার কাছ থেকে। গাড়ি ফেরত দেওয়ার পরও টাকা ফেরত দিচ্ছেন না আলী। জানতে পারি যে ডিবি সাইজে উনিই কল দিছিল, ওনার কোনো লোক দিয়ে আমাকে কল দেওয়া হয়েছিল। তারপরে গাড়িটা কার সাথে করে আমার থেকে নিয়ে যায়। গাড়িটা যখন নেয় তার 5 দিন পর্যন্ত আমি খবর নেই গাড়িটা ওনার কাছে আছে, গাড়িটা এখনও থানায় জমা দেয় নাই। ওনাকে আমি ফোন দেই, ভাই গাড়িটা থানায় জমা দিয়েছেন? বলছে হ্যাঁ থানায় জমা দিয়েছি। কোনো গাড়ি নাকি আপনার গ্যারেজে? বলছে আমি ড্রাইভারকে বলছিলাম আজকে যাই নাই, এই কালকে যাবে।
কায়ুমের এমন অভিযোগের সত্যতা জানতে ক্রাইম অ্যান্ড করাপশন এবার রাজধানীর ডেমরার জান্নাত কার হাউজের মালিক আলী আহমেদের মুখোমুখি। ক্যামেরা দেখেই 10-15 জন ঘিরে ধরে আমাদের। এরপর কৌশলে কথা হয় আলীর সাথে। তিনিও তুলে ধরেন নানা যুক্তি। না না, আপনি কথা বলিয়েন না, আপনি কথা বলা তো আপনি শুনেন। উনি আমার নামের একটা গাড়ি নিচ্ছে, আমার নামে ট্রান্সফার করা গাড়ি 23,50,000 এখান থেকে না, তখন আমার শোরুম আমার থেকে নিচ্ছে। হ্যাঁ, আমি যার থেকে নিচ্ছি সে আমার নামে ট্রান্সফার করে দিচ্ছে, সে আমার নামে ট্রান্সফার করে দিচ্ছে। করে দেওয়ার পরে গাড়িটা তখন আমি নিই, 15 দিন পরে আমি গাড়িটা বিক্রি করে দিলাম। আমার নামে নেওয়া ঠিক 15 দিন পরে বিক্রি করে দিলাম। কার কাছে? কায়ুম সাহেবের কাছে। নামদারি করে উনি গাড়ি চালাইতেছে, 6 মাস গাড়ি চলছে। 6 মাস চলার পরে ফুট করি নুননবী সাহেবের ডিবি সাহেব ফোন দিল, ডিবি হারুন সাহেবের লোকজন। কেন ভাই কী হয়েছে? আপনি গাড়িটা নিয়ে অফিসে আসেন, আপনাদের গাড়িটার বিরুদ্ধে ঝামেলা আছে, আমি আর ঝামেলার দরকার নেই। এর পরবর্তীতে জাগির চেয়ারম্যানের চক্র লাগাইয়া বা এই সময় ডিবি হারুন সাহেবের ক্ষমতা আছিল, ভালো মন্দ সবাই নিয়ে বিপদে বলে, স্যার আমরাও বিপদে পড়ছি। আর এইসব ভাই বেড়া তো আমাকে লাগে মাঝে মধ্যে, আমরা তো অভিযোগ করতে পারি ভাই। এক পর্যায়ে আলী জানালেন গাড়িটি তিনি কিনেছিলেন কুমিল্লার জাকির চেয়ারম্যানের কাছ থেকে। আলীর 3 কোটি টাকাও নাকি মেরে দিয়েছেন ওই জাকির চেয়ারম্যান। প্রশ্ন থেকেই গেল, কে এই জাকির চেয়ারম্যান? সেটিও একটু দেখতে চাই আমরা। আমি 2টা গাড়ি 31,50,000 টাকা কিনছি। তো ওনার সাথে একটা চুক্তি হয়, আমাকে 15 দিন পরে বিআইটি কাগজ করে দেবে। মেঘনা থানার যে ওসি আছে, এই ওসির আমাকে আরো ফোন দিয়ে আরো হুমকি দুমকি দিছে, আপনি এই বাড়িতে হুমকি দুমকি করেন, আপনাকে কিন্তু মামলা দিয়ে দেবো, এটা করবো সেটা করবো। উনি মানিকাচর ইউনিয়ন যুবলীগের সভাপতি, উনি নৌকার প্রার্থী ছিল, যেটা শুনতে পারছি যে উনি নৌকা থেকেই নির্বাচন করে চেয়ারম্যান হয়েছে। কায়ুমের টাকা ফেরত দেওয়ার কথাও স্বীকার করলেন আলী, তবে জানালেন তিনি নিজেও ক্ষতিগ্রস্ত। দর্শক, ছোট্ট এক গাড়ির ছিনতাইয়ের ঘটনা কিভাবে গোলক ধাঁধায় ফেলেছে আমাদের, যেন কেঁচো খুঁড়তে সাপ। পরের পর্বে তুলে ধরবো এইসব গাড়ি কোন কাজে ব্যবহার করা হয়, আর এর সাথেই বা জড়িত কত বড় বড় রাঘব বোয়ালার সিন্ডিকেট। আজ বিদায় নিচ্ছি, তবে এই বিদায় সে বিদায় নয়। দেখা হচ্ছে পরের পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আপনার সামনে যে কোনো ধরনের অন্যায়, অপরাধ আর অসঙ্গতির চোখে পড়লে তুলে ধরুন আমাদের কাছে। আল্লাহ হাফেজ।